নাসিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সামিয়াকে গ্রামে নিয়ে আসে। তখন সন্ধ্যা পেরিয়েছে। মাইরা ইরফানের সাথে এসেছে শুদ্ধদের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মাইরা ভেতরে এসে ফারাহকে দেখে অবাক হল। ফারাহ এখানে জানত না। এদিকে ফারাহ হঠাৎ মাইরাকে দেখে খানিকটা অবাক হয়। ফারাহ আর শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি, তারা এসে পৌঁছেছে। শুদ্ধ তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে। বলেছে ফিরতে একটু লেট হবে। ত্রিনা বেগম মাইরাকে দেখে অবাক হল না। এই তো আধা ঘণ্টাখানেক হবে সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যে কোনো খবর এমনিই ছড়িয়ে যায়। ত্রিনা বেগম মলিন মুখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এগিয়ে গিয়ে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, আম্মাজান, সামিয়া আপু। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। চোখের কোণে পানি। তার পেটে ধরা একটি মেয়ে ও না থাকুক, কিন্তু 3টে মেয়ে ছিল তার। মাইরা, সামিয়া আর ফারাহ। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়। কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তেই কষ্ট দিয়ে দিয়েছিলেন। আর আজ হঠাৎই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন যেন নির্জীব করে দিয়েছে। ত্রিনা বেগম মাইরাকে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন, একটু দাঁড়া মা। গায়ে বোরখা জড়িয়ে আসছি। এরপর সামিয়ার ওখানে যাব। মাইরা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান দুহাতে মাইরার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ইটস রুলস। তুমি কান্না অফ কর বার্ড ফ্লাওয়ার। মাইরা নাক টানল। ফারাহ বোকাচোখে চেয়ে আছে মাইরার দিকে। তার শাশুড়িকে দেখেও ফারার অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না কি হয়েছে। এগিয়ে এসে বলে, কি হয়েছে মাইরা? মাইরা ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, এই গ্রামে আমার একটা আপু মারা গিয়েছে, ফারাহ আপু। ফারাহ মন খারাপ করে বলে, ওহ। মাইরা ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি ঘরে যান। আমি আম্মাজানের সাথে আপুকে দেখতে যাব। ত্রিনা বেগম মাইরা আর ফারাহকে নিয়ে সামিয়াদের বাড়ি এসেছেন। চারপাশে অনেক মানুষ। ত্রিনা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ে, সাথে সামিয়ার মামি, মামা, শহরে যাদের বাড়িতে সামিয়া ছিল, তার কাকা কাকি, সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই 1 বছর ছিল, মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন বাড়ি একা একা কি করে থাকবে? সামিয়ার দুটো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না। বলবে না, সামিয়া তুই আর কত সেই বিয়াত্তা পুরুষ নিয়ে পড়ে থাকবি? সামিয়া তাকে পাল্টা জবাবা দিবে না। আমি পারবো না রে। কথাগুলো ভেবে সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল। ত্রিনা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে, তোর এই খারাপ আম্মাটাকে ক্ষমা করিস মা। মাইরা আর ফারাহ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাইরার চোখজোড়া ভেজা। ফারাহ আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারাহ বিস্ময়ে চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারার এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সামিয়া আত্মহত্যা করেছে। উই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটা ছিল, ওর জন্য তো এই মেয়ে বিয়ে করছিল না। এখন আত্মহত্যা করেছে হয়তো, আর নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারার পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারার মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকল। তার কেমন রিয়েকশন দেয়া উচিত সে বুঝতে পারছে না। মেয়েটি তার শুদ্ধর জন্য বিয়ে করত না। শুদ্ধর জন্য কি কোনোভাবে এই অবস্থা? ফারার কেন যেন কষ্ট হল। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধর জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারার চোখজোড়া ভিজল। মেয়েটি শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুদ্ধ তো তার স্বামী। ফারাহ মাইরাকে বলে, তার খারাপ লাগছে তাই বাড়ি যাচ্ছে। এটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে।
কিছুদূর গিয়ে দেখল শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারাহ রাতের অন্ধকারে কোনো দিকে না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুদ্ধ দুবার কলিং বেল চেপেছে, তখনই পিছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাহকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারাহ দৌড়ে এসে শুদ্ধকে জাপটে ধরে। শুদ্ধ অবাক হয়, সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন? আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝল ফারাহ ফুপিয়ে কাঁদছে, তখন ছেলেটা আরও চিন্তিত হয়। দুহাতের মাঝে ফারার মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারাহ? কাঁদছ কেন? পিছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে, কি হয়েছে মায়রা? মায়রা ঢোক গিলল। ফারাহ শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখন ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুই কখন আসলি? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে, কিছুক্ষণ আগে। ফারাহ শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়রা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, সরি বার্ডফ্লাওয়ার। আই নো, তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব। বাট। একটু থেমে মায়রার মুখ তার দুহাতের আজলায় নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আই এম সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে, জানেন শিশওয়ালা? আসলে সামিয়া আপুর হায়াতে এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনই ছিল। তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক। তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিশওয়ালা। আপনি জানেন, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি। এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাহকে ভালোবেসে নিজেই কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগল তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে, নামাজের পর আপুকে কবর দিবে। আপনি জানাজায় যাবেন শিশওয়ালা প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, যাব বার্ডফ্লাওয়ার। আর কাঁদবে না, ওকে? ফারাহ ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো, হাসিখুশি বউকে বাড়িতে রেখে গেল। বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাহকে আগলে নিয়ে বলে, এই ফারাহ পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি? এজন্য কাঁদছ? ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাহকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফারাহ পাখিকে অনেক ভালোবাসি তো। এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারাহ নিজেকে সামলে আবারও বলে, তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না। শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকল। এরপর মৃদু হেসে বলে, আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি, জানো ফারাহ। কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল। আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না, প্রতিটা মানুষের একটা লিমিটেশন। আমার ও লিমিটেশন ছিল, আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টাও ঘুমাইনি। প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানেরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম। পড়তাম। না পড়লে ফারাহ পাখিকে কিভাবে পেতাম বলো তো? কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল।
কথাগুলো বলে আবারও থামল। এরপর ফারাহকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেয়া তার শর্ত ছিল, আমি ইস্টাবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়া হবে। ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনো নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারাহ পাখি। তাই তোমাকে ভালোবাসার কোশ্চেন আর কখনো এভাবে করবে না। আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসল। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন। ফারাহ কিছু বলল না, অবাক হয়ে শুদ্ধকে শুধু দেখল। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আর ঘণ্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশ এসেছিল। কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ায় আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হল না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেকদিন পর অন্তরার সেয়াগের নম্বর খোলা পেয়ে কল করেছিল। টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়। টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়। অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রতবোধ করে। তাদের লাস্ট দেখা ছিল, নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ঝেড়ে বলে, থাপ্পড়ের জন্য সরি বলবো না। ওটা তোর প্রাপ্য ছিল। কাজটা ঠিক করিসনি। বারবিডোল মারা যেতে পারত, যেখানে তোর ক্রেডিট 50% থাকত। আর বারবিডোলের কিছু হলে ইরফান সত্যিই পাগল হয়ে রাস্তায় ঘুরত। তুই বারবিডোলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল। মৃদুস্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবে থাকলাম, পেছনের কারণটা যখন ভালোবাসা তখন এই খারাপ হওয়ার উপাধিটুকু ও আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবু তুই ওর কথা ভাবিস কেন? নাসিম হাসল। প্যান্টের পকেট হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার। তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের। তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটুও চিনিস না। ইরফান বারবিডোলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না। তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়াই। কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পিছন থেকে বলে, আরে এটা অন্তরা নাকি? কোনো গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারাহ ওর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই। আমার একটাই বউ। আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছি। হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধমরা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম। ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়েছে। অস্ট্রেলিয়ায় থাকে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলই। বউটা তো তোদের দুবোনকে দিয়ে বাথরুমের কোমর পরিষ্কার করাবে রে। বাংলাদেশ বিয়ে দিল হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইত। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হইলি না ভাই। নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশ আসলে আমি ফারার সাথে কন্ট্যাক্ট করব। শুদ্ধ হাসল। অন্তরার ফোনে কল আসায় সে একটু সাইড দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না, সামিয়া মারা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন মারা গিয়েছে জানিস? শুদ্ধ তার ফোনে ফারাহকে মেসেজ পাঠাতে টাইপ করে, আর 20 মিনিট পর আসছি পাখি। ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে,
হ্যাঁ, কয়েকজন মারা গিয়েছে শুনেছি। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে, এই বউটা মারাত্মক জ্বালায়। বাট বহুত ভালো পাখি আমার। নাসিম আবারও বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ ফোন পকেট রাখল। নাসিমের কথায় সে ভাবুক হল। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে, হ্যাঁ মনে আছে। নামটা কি যেন ছিল? বা ছ দিয়ে নাম ছিল মেবি। ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল শব্দ করে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আশকো করলি কেন? নাসিম মৃদু হেসে বলে, এমনি। তোর জন্য ফারাহ অপেক্ষা করছে। যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল, মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো শালা ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের আমার অত পছন্দ নয়, দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি পোলা। একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আল্লাহ চাইলে আবার দেখা হবে। দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাপ্পড় দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা দোয়া করে দিলাম, তোর কপালে একটা দাজ্জাল বউ জুটুক। আর তোকে উঠতে বসতে লাথাবে আর বলবে, এই নাসিমা খালা আমারে ভালোবাসছিস কিনা বল। শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসল। শুদ্ধর কাঁধে থাপ্পড় মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে। খালা বলবি না একদম। সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসল। এরপর মৃদু হেসে বলে, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে, মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। শুদ্ধ মৃদু হেসে বলে, চেষ্টা করবি বলেছিস এটাই অনেক। নাসিম চোখ বুজে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে। ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না তাই না? শুদ্ধ মাথা নেড়ে বলে, জানি না। সাবধানে যা। এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মেরি মা, বাসায় আসিস। আমার বউ সেই রাধে। কিন্তু আমি তোর ছায়ারাবারা রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে আসবি, বুঝলি? শুদ্ধর কথায় অন্তরা চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসল। শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না সামিয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকাল। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকল, শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে, বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না। যা। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আবার আসিস। বুঝছি, আমার শোকে তুই মারাত্মক কুষ্ঠিত। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছু বলল না। শুদ্ধ হাত দিয়ে বলে বাইক স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়েই সামিয়ার চিঠিটি পকেট রেখে দিল। কি দরকার চিঠিটি শুদ্ধকে দেয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা, ফারাহকে পেতে ছেলেটা নিজেই কত কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো, যে মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না। এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর দোষ নেই। বরং সে এক জীবনে ফারাহকে ভালোবেসে কত কষ্ট করেছে, সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টার ছিল বলা যায়। তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙুল তুলতে দেয়নি। সবসময় বলতো, ফাইজ একজন ভাই। ও ঠিক আছে। আমি ঠিক আমার ফারাহকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনব, তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছে তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি এরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে, তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রয়োজনীয় খড়কুটোর মতো সামিয়া।
যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে। কিন্তু আমি পেলাম না মুক্তি। ইরফান মাইরাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায় নাসিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখন এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝে এয়ারপোর্টে এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে, এখান থেকে বের হবে না, ওকে? মাইরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইরফান দুহাতের মাঝে মাইরার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, বের হবে না এখানে থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রেগে যাব। বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মাইরা মৃদু হেসে বলে, বের হব না, সত্যি। আপনি এত ভয় পান কেন? ইরফান মাইরার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে হাট করতে ভয় পাই বার্ড ফ্লাওয়ার। মাইরা কপাল চাপড়ে বলে, আপনি তো আমাকে হাট করেন না। ইরফান ছোট করে বলে, করে ফেলি। কথাটা বলে মাইরাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দিব। মাইরা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিল, খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকেই এগুচ্ছে। মাইরা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কি নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। নাসিম উল্টো ঘুরে দুপা এগোলে পিছন থেকে ইরফানের কণ্ঠে নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে, ইরফান তুই। ইরফান এগিয়ে এসে বলে, তুই এতে সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলায় জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? অ্যান্সার মি। নাসিম ঢোক গিলল। ইরফান হঠাৎই রেগে নাসিমের কলার ধরে বলে, ফুল 1 ইয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি রাগ করেছি, তুমি ভাঙাতে যাবি না। স্ট্রেঞ্জ। নাসিম অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মৃদুস্বরে বলে, তোর সামনে গেলে তুই খুন করবি বললি? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, তো খুন হবি? নাসিম চোখ বড় বড় করে তাকায়। না চাইতেও হেসে ফেলল। ইরফান রেগে তাকায়। নাসিম নিজেকে সামলে বলে, সরি, মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে, যেখানে যাচ্ছিলি যা। আর একবার যদি আমার আশেপাশে দেখেছি, তোকে সত্যিই খুন করে ফেলব আমি। নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়ল না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মৃদুস্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রু কুঁচকে বলে, আসতেই হবে। ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস। মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসল। অতঃপর বলে, হেডমাস্টারের রাগ না পড়লে সত্যিই আর আসতাম না। কিন্তু এখন আসব। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসল। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেট মোটা হেডমাস্টার বলে ডাকত। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিল, এ তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ফালতু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে। তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট করে বলে, হুম। নাসিম হাতঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই। যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পিছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, মরে গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাইরা আর সামিয়া, এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি এই বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়।
নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে মৃদুস্বরে বলে, আল্লাহ চাইলেই বারবিডলকে আমার নামে লেখাতে পারত, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকল। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রাকে বেরিয়ে আসতে বললে মায়রা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে ইরফান মায়রাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে বিড়বিড় করে, ইরফান, তোমার একটুখানি ভালোবাসা ও কখনো আমার কপালে জোটেনি। তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে। এই অনেক সময় বহমান। চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মায়রা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মায়রা একটু পর পর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে, যেকোনো একটা কর, পর নয়তো আমাকে দেখ। মায়রা থতমত খেয়ে সেজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে দেখতে আমার বয়ে গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়। ইরফান ল্যাপটপ রেখে মায়রার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ওহ, আই সি। তুমি যে ট্যারা, এটা আমাকে আগে বলনি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনব। ডোন্ট ওয়ারি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক! সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে, তাতেই এই লোকটা তাকে কেমন ট্যারা ফেরা বানিয়ে দিচ্ছে। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনাকে আমি ছাড়ব না। ইরফান মায়রার সাথে চেপে দাঁড়িয়ে বলে, ওকে, ইউ ক্যান। মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না। বললেই এই লোকটা অসভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মায়রার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, একটা কথার উত্তর দিন তো। একদম সত্যি সত্যি দিবেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, বলো। মায়রা কোমরে হাত রেখে বলে, আমার ভাই মানে লাবিবের বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশহীনভাবে বলে, তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলাম। ড্যান, তার বাবা ঠিক হয়ে গিয়েছে। ইরফানের কথা শুনে মায়রা বিস্ময় চোখে তাকায়। অবাক হয়ে বলে, মানে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, লাবিবকে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম। মায়রার চোখজোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মায়রার আপন কে আছে? উই একটা ছোট্ট ভাই, আর তার সৎ মা। এই লোকটা এমন কেন? মায়রা ভাঙা গলায় বলে, আপনি আমার ভাইকে কি করে মারতে চেয়েছিলেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, লাবিবের বাবার বোঝা উচিত ছিল, লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে। একটু থেমে আবারও বলে, উই লোকটা আমার বার্ডফ্লাওয়ারকে খেতে দিত না। খাবারের প্লেট ছুঁড়ে ফেলত তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্ট দিইনি। মায়রার সেই দিনগুলোর কথা মনে পড়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ভাঙা গলায় বলে, খাওয়াই কি সব নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এটুকু বলে হঠাৎ মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি একটা অমানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না। আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না। ইরফান রেগে বলে, নো। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, লাবিবের বাবার করা অত্যাচার আপনার চোখে পড়ল। আর আপনি যে আমাকে দিনের পর দিন থাপ্পড় মেরেছেন, সেসব ভুলে গিয়েছেন। আপনি আসলেই স্বার্থপর লোক। কথাগুলো বলতে বলতে মায়রার দুচোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মায়রার দিকে তাকায়। ঢোক গিলে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ায়। দুহাতে মায়রার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে আঘাত করা প্রতিটি মানুষ পানিশমেন্ট পাবে, বার্ডফ্লাওয়ার। সে আমি হলেও। একটু টাইম দাও আমাকে। কথাটুকু বলে মায়রার মাথার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদুস্বরে বলে, লাবিবের বাবাকে জাস্ট ভয় দেখিয়েছিলাম। মায়রা পিটপিট করে ইরফানকে দেখে ঢোক গিলল। সে রেগে ভুলভাল বলে ফেলেছে।
ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে টেনে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিয়েছি, বার্ডফ্লাওয়ার আমাকে কখনো বুঝবে না। চলবে ইনশাআল্লাহ।